পাহাড় ধস হয়েছে গতকাল মধ্যরাতে রাত ৩টার পর অর্থাৎ ভোরের দিকে। সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের, ৮জন রোহিঙ্গা এবং ২জন বাঙালি, ৪ নারী সহ ১০ জনের মৃত্যুর এই খবরের পর পাহাড় ধস খুব স্বাভাবিকভাবেই আবারও আলোচনায়, এবং এটি একটি মানবসৃষ্ট বিপর্যয় যেটি বলা হয়ে থাকে। এ নিয়েই কথা বলবো। পরিবেশবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। পাহাড় ধস প্রসঙ্গে কথা হয়, বিশেষ করে এই বর্ষার মৌসুমটাতে পাহাড় ধস তো ঘটে, এই ধরনের দুর্ঘটনার খবর তো আমাদের কাছে উঠে আসেই। পাহাড় ধস ঠেকাতে কিংবা পাহাড় ধসে হতাহত যেন না হয়, সেই সচেতনতা বৃদ্ধিতে আমাদের আসলে উদ্যোগ কি, যথার্থ উদ্যোগগুলো কি আছে পাহাড়ি এলাকাগুলোতে? খুবই দুর্ভাগ্যজনক যে 2007 সাল থেকেই এই বিপর্যয়টাকে আমরা একটু করে আমলে নিয়ে এসেছি। এর আগেও পাহাড় বিপর্যয় হয়েছে, মানুষ মরে গিয়েছে। তবে 2007 সালের পর এখানে সুপারিশমালা হয়েছিল, প্রক্রিয়া হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াগুলো আলোর মুখ দেখেনি। এখানে আপনি যেটা বললেন যথার্থই বলেছেন যে আমাদের আন্তরিকতার ঘাটতি আছে এবং সংকটের শিখরে পৌঁছার যে প্রক্রিয়া সেখান থেকে আমাদের দূরত্ব আছে। আমরা ওই বর্ষাকাল এলেই এই প্রক্রিয়াটাকে সচল করি, আমলাতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং অন্যান্য প্রশাসনিক ভাবে। এটা কিন্তু সংকটকে সমাধানের কোনো পথ নয়। আমরা সারা বছর শুধুমাত্র বর্ষাকাল কিংবা এর জন্য আমরা প্রতিকারমূলক ব্যবস্থার যে চিন্তা ভাবনা করি সেটা কিন্তু যৌক্তিক নয়, সময় উপযোগী নয় এবং একেবারেই কার্যকর নয়। আমাদের যে রোহিঙ্গাতে ঘটলো, রোহিঙ্গাকে আমরা মানবিকতা দেখিয়েছি, কিন্তু তারা আমাদের পরিবেশকে নিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, প্রায় ৫,০০০ বর্গ কিলোমিটার এলাকায় মানে সবুজকে বিনষ্ট করা হয়েছে, ঘটার কথা। ১০ জন মানুষের প্রাণহানি হয়েছে এবং ২ জনের বাংলাদেশি মানুষ ছিল, সেখানে নারীও আছে। এই চট্টগ্রামের সতর্কতাটা খুব কার্যকর ছিল যে কাল থেকে আমাদের প্রশাসনিক লোকজন মাইকিং করছে, কিন্তু প্রশ্ন হলো কিন্তু তাৎক্ষণিক সংকট, তাৎক্ষণিক সমাধানের চিন্তা করা, মানুষের প্রাণহানি থেকে মুক্ত করার চেষ্টা করা। কিন্তু পাহাড়কে, এই চট্টগ্রামের নান্দনিক পাহাড়কে যেখানে নিঃশেষ করে দেওয়া হচ্ছে একেবারে উৎসবের আমেজে, ২৪ ঘন্টা ৩৬৫ দিন, এই ৩৬৫ দিন ২৪ ঘন্টায় কাজ করে, বিশেষ করে রাতের বিষয়টা তো একেবারে উৎসবের আমেজে পাহাড় কাটা হয়। কিন্তু এই পাহাড় কাটা নিয়ে যে প্রতিকারমূলক, নিয়ন্ত্রণমূলক যে প্রক্রিয়াটা, রাজনীতি এখানে কোথায়? এখানে আমলাতন্ত্র কোথায়? এখানে প্রশাসন কোথায়? আমরা কেন মানুষের এই পাহাড়ে বসবাসের প্রক্রিয়ার সাথে নির্লিপ্ত থাকি, উদাসীন থাকি? এখানে বস্তির সংখ্যা বেড়ে যায় কেন? কোনো জনবস্তির দেশে মানুষ বাড়বে, কিন্তু পাহাড়কে সুরক্ষা করার জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো নেওয়া দরকার, আমরা সুপারিশমালা তৈরি করি। এখন দেখা যায় যে ২০০৭ সালে ৪২৫ মিলিমিটার বৃষ্টিতে ৭ জায়গায় পাহাড় ধসে ১২৭ জন মানুষ মারা গিয়েছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই পাহাড় ধসের কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। ২০১৭ সালে রাঙ্গামাটিতে সেটা ঘটেছিল, মনে করা হয় ৪৫০-র উপরে মানুষের প্রাণহানি ঘটেছে। এখন প্রশ্ন হলো যে আমরা প্রতিকারের কি পদক্ষেপ নিয়েছি? একেবারেই না, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিকারের বদলে বরং এই যে আপনি পরিসংখ্যানটি বলছিলেন, পাহাড় ধসে এত এত মৃত্যুর ঘটনার পরও আমরা দেখছি যে পাহাড়ে গাছ কাটা কমছে না, পাহাড় দখল হয়ে যাওয়া, পাহাড় কেটে নেওয়ার ব্যাপারটা আপনি বলছিলেনই। তো এই যখন পরিস্থিতি, প্রতিকার তো না হয় অনেক পরের ব্যাপার, বরং পাহাড়ের যে ক্ষতি সাধিত হচ্ছে প্রতিদিন, সেটা প্রতিরোধের কোনো উদ্যোগও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, দায়িত্ব যারা দায়িত্বপ্রাপ্ত, পরিবেশ অধিদপ্তর, নখর দন্তহীন একটা অধিদপ্তর গুলোর কিন্তু কোনো কাজ নেই। তাদের উপরে দপ্তর আছে, দপ্তরে যারা কর্মকর্তা আছেন তারা বহু কাজে, বহু ব্যস্ততায় ব্যস্ত, এবং তারা কিন্তু এই চট্টগ্রাম থেকে তারা শ্রেষ্ঠ প্রধান হয়ে কিন্তু এখান থেকে বিদায় নেন, আবার চলে আসেন। কিন্তু পাহাড় গত বছর যা ছিল, এবছর তার চেয়ে পাহাড়ের সংকট বেশি। এই যে সংকটগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে, এখানে আমাদের প্রশাসনিক কিংবা জনগণের জবাবদিহিতার যে প্রশ্নটা, সেটা নির্লিপ্ত কেন? রাজনীতি কেন এখানে নীরব? সব মহল কেন পাহাড় কাটার সাথে সম্পৃক্ত?
এই যে চট্টগ্রাম বিভিন্ন নগর গড়ে উঠেছে, আরেফিন নগর, চন্দননগর, নাগিন পাহাড়, কারা বাদ আছে এই পাহাড় পাহাড় কাটার প্রক্রিয়া থেকে। ইদানিং যে চট্টগ্রাম শহরের ভিতরেও কিন্তু গোপনে গোপনে কিছু পাহাড় কাটা হয়, যেমন আজকার দিঘির পূর্ব পারে পাহাড় কাটা হচ্ছে, এখানে এলিট শ্রেণী যুক্ত আছে। সমাজের যারা আয়না বলে পরিচিত তারাও কিন্তু পাহাড় কাটার অংশীদার হিসেবে প্লট পাওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। এখন নিবৃত হবে কোন জায়গা থেকে, চিকিৎসা কোন জায়গা থেকে শুরু হবে? পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সবচেয়ে কম মামলা এবং এই মামলার প্রতিকার নেই। মনে করা হয়ে থাকে এই আদালতটি সবচেয়ে নিষ্ক্রিয় আদালত। এই যদি হয় অবস্থা, তাহলে বেশি জনসংখ্যার দেশে মানুষ তো পাহাড়ে বাস করতে চাইবে, এবং যাদের আমরা ধরার চেষ্টা করি, পরিবেশ অধিদপ্তর ধরে থাকে, তারা কিন্তু হলো তৃতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ তাদের পরিচালনা করে, প্রথম পক্ষ হলো মালিক পক্ষ। আমরা তো প্রথম দ্বিতীয় পক্ষের সাথে কোনো আলোচনাই নাই, কিংবা এদের ধরা ছোঁয়ার বাইরে তারা থাকে। এইভাবে তো পাহাড়কে সুরক্ষা দেয়া যাবে না। নান্দনিক পাহাড় মনে করা হয়ে থাকে যে 1970 সালের পর থেকে যে 200-র মতো পাহাড় ছিল, 100-র মতো পাহাড় কিন্তু বিলীন হয়ে গেছে। যে 76 ভাগ পাহাড় ছিল এই চট্টগ্রামে, সেই পাহাড়গুলো নষ্ট হয়ে গেছে এবং শেষ করা হচ্ছে। এই প্রক্রিয়াতে আমরা নির্লিপ্ত ভাবে দেখি, প্রথম সবুজ যাবে, গাছপালা যাবে, পরে মাটি যাবে, মাটির ব্যবসা হবে, ক্ষত হবে, পঙ্গু হবে, এক সময় পাহাড় সমতল হবে। এটি যদি একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হয়, তাহলে পাহাড় পাহাড় ধস থাকবে, পাহাড়ের বিপর্যয় থাকবে, পাহাড় থেকে এই বিপর্যয়গুলোর প্রতিকার মানে আমাদের আহাজারি করতে হবে। এবং বছরের জুন জুলাই মাস আসলেই মে মাস আসলেই কিন্তু আমরা আহাজারি করব। এটা এক ধরনের তামাশা, নিষ্ঠুর তামাশা জনগণের সাথে। এই তামাশা থেকে বের হওয়ার অনেক পদ্ধতি আছে, আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হবে। আকবর শাহ কলোনিতে কিংবা শাপলা কলোনিতে, সেখানে আবাসন এলাকা, ওখানে পাহাড়ের আবাসন এলাকা কি করে সৃষ্টি হয়, এখানে পানি কিভাবে যায়, এখানে বিদ্যুৎ কিভাবে যায়, এর প্রশাসন কেন নির্লিপ্ত থাকে, এই রাজনীতি কেন একেবারে উদাসীন, আকাশের দিকে তাকিয়ে থাকে। এই বিষয়গুলো যদি আমরা আমরা পাহাড় ধসের কারণ নিয়ে যখন আলোচনা করি, তখন বাংলাদেশে পাহাড় ধসে প্রাকৃতিক কারণের চাইতে মানব সৃষ্ট কারণই সামনে বারবার উঠে আসে, এবং হতাশা নিয়েই এই আলোচনা শেষ হয় প্রতিবার, এমনটি দেখা যায়। তবে যেমনটি আমাদের সাথে যুক্ত হয়ে অতিথি পরিবেশবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী বলছিলেন যে অনেকগুলো রাস্তাও আছে এই বিপর্যয় রোধ করার, কিংবা এখন পর্যন্ত যা যা হয়ে গিয়েছে তিনি কিছু পরিসংখ্যানও তুলে ধরছিলেন। সেখান থেকে উত্তরণ তো সম্ভব নয়, কিন্তু যে পাহাড় বেঁচে আছে এখন পর্যন্ত টিকে আছে, সেগুলোকে যেন টিকিয়ে রাখা যায় সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, এবং সে বিষয়েই আলাপ হচ্ছিল দর্শক।